নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। 20শে অগস্ট 2026 প্রেস ক্লাবে একটি সাড়া জাগানো অনুষ্ঠান হয়ে গেল। কালজয়ী বাংলা ছায়াছবি হংসরাজের 50 বছর পূর্তি উপলক্ষে স্বয়ং হংসরাজরূপী অরিন্দম গাঙ্গুলির লেখা নিয়ে একটি বই প্রকাশিত হলো, যার নাম সাদা কালো স্মৃতি। বইটি শালিধান প্রকাশনীর মাধ্যমে এই দিনকে প্রেস ক্লাবে রিলিজ করা হলো। বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন, তাদের কথা শুনে আমরা সমৃদ্ধ হলাম। নজর কেড়েছিল কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং অলকা গাঙ্গুলির উপস্থিতি। সেই সঙ্গে আমরা হংসরাজের প্রধান শিল্পীরাও উপস্থিত ছিলাম। তবে এদিনের সবথেকে বড় প্রাপ্তি ছিল সুদূর মুম্বাই থেকে ফোনে কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রীমতী আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে উনি হংসরাজের 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে শুনে খুবই খুশি হলেন এবং দু চার কথা বলার পর সেই কালজয়ী বাংলা গান শহরটারই গোলক ধাঁধায় আধার হলো মন থেকে দুকলি ওই ফোনের মাধ্যমে শোনালেন। সমস্ত প্রেস ক্লাবের যারা উপস্থিত ছিলেন সবাই মোহিত হয়ে গেলেন। এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। এই সমগ্র অনুষ্ঠানটির কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। 20শে অগস্ট হংসরাজ রিলিজ করেছিল, আর আজকে 2026-এর 20শে অগস্ট। কিন্তু আমি এই যে বইটি লেখা ভাবনা ভেবেছিলাম, সেই ভাবনাটা শালিধান প্রকাশন এগিয়ে এসেছেন, কিন্তু সেই শালিধান প্রকাশনের এগিয়ে আসাটা কিছুতেই সম্ভব হতো না যদি না সন্ময় থাকতো। সন্ময়ের মেলবন্ধনের মাধ্যমেই আমি আজকে এই বইটি প্রকাশ করতে পেরেছি। আমার আজকের এখানে উপস্থিতি সেই কারণে। তো আমার বক্তব্য আমার পরবর্তী সময় আমি রাখছি। সন্ময়ের জন্য আমার অনেক শুভ কামনা রইল। আর এখানে যেসব প্রথিতযশা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ওর উদ্যোগ না থাকলে কিন্তু আজকের এই কাজটি হতো না। আমার মনে হয়েছে যে এই কাজটা করার দরকার। একটি ছবি যে 50 বছর ধরে একই রকম ভাবে মানুষের মনে রয়ে গেছে। হংসরাজের সদস্যা যারা রয়েছে অনুগ্রহ করে শ্রী অরিন্দম গাঙ্গুলির লেখা এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শুরু করছি। আমার খুব সৌভাগ্য যে সুদূর মুম্বাই থেকে আরতি মুখোপাধ্যায় ফোন করেছেন, আমাদের কিংবদন্তি আরতি মুখোপাধ্যায়। তিনি কিছু বলবেন এই মাইকে, আমি একটু বলছি। আরতিবাসী বলো। আর আমি শুধু বলবো যে আমাদের যারা সঙ্গে ছিলেন, আমাদের দিয়ে যারা কাজ করেছে তারা তো অনেকেই নেই, তাদের জন্য আমার খুব খারাপ লাগছে। আজকে এই শুভ দিনে তারা আমাদের মাঝে নেই, তারা এগুলো ক্রিয়েট করেছে, তাদেরকে আমি আমার অসংখ্য প্রণাম এবং সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি সকলকে। আমার যাদের সঙ্গে আমি কাজ করেছি, যারা আমাকে বড় ছিল, তাদের অভিজ্ঞতা ধরে বছর তারা করতে পেরেছি যে এত সুন্দর ছবি লোকের মাঝে কিভাবে এখনো এটা দাঁড়িয়ে আছে, সেটাতেই আমি আনন্দিত। এবং গানগুলো তো সত্যি খুব ভালো, খুব ভালো হয়েছে। আমি এক লাইন কি গাইতে পারবে? খুব ভালো লাগবে। তাহলে এক লাইন।
বলে ডাকে, বলে আধার আধার করে। দেখো করতালিতে মুখরিত, এখনো কি ভালো দারুণ গাইছো, এখনো তোমার গলা সেই একই রকম মিষ্টি। আমরা সত্যি প্রত্যেকে, আমি নিশ্চিত যে আমরা প্রত্যেকেই ভয়ঙ্কর রকম নস্টালজিক হয়ে পড়েছি তোমার এই গলা শুনে। আমরা কৃতজ্ঞ তুমি যে মনে করে ফোন করেছো। এটা খুব ভালো, আমার ভীষণ আনন্দ হয়েছে। হ্যাঁ, সেই একই সময় এই ধ্বংসরাজ যে গান করেছি, ধ্বংসরাজ ছবি এবং হিমকাতাচার বম্বেতে একই সময় ওই একটা করে এখানে গান করে তাই করে কলকাতায় চলে যেতাম, আবার ওখানে গান করে এখানে চলে আসতাম। তো সেই ভালোবাসায় আমি খুব ভালো লাগবে, সকলে খুব আনন্দের কথা, আরো ভালো ভালো পেয়েছি। তুমিও খুব ভালো থেকো, খুব আনন্দে থাকো, আর এইভাবে গান শুনিয়ে আমাদের এখনো মুগ্ধ করো। অনেক ধন্যবাদ কালচিবাসী, অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থেকো। এইবারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল হংসরাজের 50 বছর পূর্তি উপলক্ষে অরিন্দমের লেখা বিশেষ বই সাদা কালো স্মৃতি। এর পাতায় পাতায় অরিন্দমের জীবনের অনেক ঘটনা, অনেক রোমাঞ্চকর সমস্ত ঘটনা, আর হংসরাজ নির্মাণ এবং তার শুটিংয়ের দিনগুলোর তো মজার মজার কাহিনী রয়েছেই, আর আমরাও আছি এর পাতায় পাতায়। আমার বাবার সঙ্গে একটা সভায় গেছিলাম, ঢাকায় থাকতাম তখন পারমিশন হব হব হচ্ছে, তো বাবার সঙ্গে গেছিলাম। এত দূরে আমরা বসতে পেরেছিলাম, যিনি বক্তৃতা দিচ্ছিলেন তাকে একটু এইটুকু একটা বাচ্চার মতো দেখাচ্ছিল, স্টেজের এত দূরে। তো আমি বললাম, বাবা এটি মেয়ে না ছেলে? বলে মেয়ে। তো যাই হোক, শুনলাম আর আমার এত ভালো লাগলো যে কি হাত পা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি 1 ঘন্টার মতো কথা বললেন, কিন্তু এত সুন্দর তার এক্সপ্রেশন, আমি অবাক হয়ে গেলাম যে বলার মধ্যেও এত সুন্দর হয়। সেই থেকে আমার মনে একটু এলো যে আমি নেত্রী হব, আমি এরকম শিখবো কি করে বক্তৃতা করতে হয়, আমি নিশ্চয়ই নেত্রী হব। বাড়ি চলে গেলাম, ঢাকায় তখন থাকতাম। আমার বাবা ছিলেন স্টেশন মাস্টার। যাই হোক, বাবা যখন অফিসে চলে যেতেন তখন আমি কিছু মাইক পাবো কোথায়, অনেক দেরি চিন্তা। আমাদের একটা কলের গান ছিল, তার একটা চোঙা ছিল, সেটাকে নিলাম, নিয়ে আমি পাড়ায় বেরিয়ে পড়লাম যে আমি এই সেই করবো, আমি নেত্রী হতে চাই, আমি সবাইকে দেখবো, খাওয়াবো, পড়াবো। আমার সকলের সবাই তো বিধবাকে ডাক করছে, বিধবারা বেরিয়েছি, বিধবা সব দিচ্ছি, তারা সব ঘুমোতে পারছি না। এইরকম 4 দিন করেছিলাম। তারপরেই দেখলাম আমার বাবার বয়সটা আমি প্রচন্ড বিষ। তখন আমি ভাবলাম যে আমার বোধহয় এটা খুব ভালো লেগেছে ওদের, তাই প্রশ্নটা করতে এসেছে। বাবা আমাকে ডাকলেন, দেখে একটা কাপড় মারল, মেরে বললে, তুমি কি আরম্ভ করেছো? আমি, কেন বাবা? আমি ভাষণ দিচ্ছি। না, একে ভাষণ বলে না, ভাষণ দিতে গেলে লেখাপড়া শিখতে হয়। তুমি কি লেখাপড়া শিখেছো? না, আমি নেত্রী হও। বলে, ঠিক আছে তুমি নেত্রী হও, কিন্তু এই যে সমস্ত পুরোপুরিরা দুপুরে একটু ঘুমোতে চায়, কেউ ঘুমোতে পারছে না, তোমার চান্স নাই। এই 10 দিন ধরে তুমি কি বলে চলেছো? তুমি খেতে দেবে, ঘুরতে দেবে, তুমি কি কি খেতে দেবে? তোমাকে তো আমি খেতে দিই। এগুলো কি বলছো? মনটা খুব খারাপ হয়ে গেল, তাহলে কি আমার নেত্রী হওয়া হবে না? তো যাই হোক, কোন রকমের পাওয়ার না থাকলে একটু যে কাউন্সিলটা নেই করে করে, দেখুন মানুষ যা ভাবে তার চিন্তা হয় না। বলতে চাইলাম নেত্রী, বলে গেলাম অভিনেত্রী। অনেক কিছু বলতে চাইলাম, লোককে কিছুই বলতে পারলাম না। আর আজকেও কিছু বলতে বললে আমি এই গল্পটাই বলি, তার জন্য আমাকে আর কেউ বেশি বলে না যে বলুন। অনুপ মামার কাছে আমি আমার সারা জীবনে, শিল্পী জীবনে যা পেয়েছি তার কোনো তুলনা হয় না। অনুপ মামা, অলকা গাঙ্গুলি
এদের কাছে আমার বইতে তার উল্লেখও আছে। অনুপমা, যেটা একটা ব্যাপার আমি একটু বারবার কন্ট্রোল করে ফেলছি এই কারণে, কারণ অনুপমা আমাকে বলতেন, এতটাই ভালোবাসতেন যে দাদা, মাঝে মাঝে চিঠি লিখতেন, প্রণাম জানাই আপনাকে, আমার প্রণাম। সেই থেকে আমি দাদা হয়ে গেছি এবং এখনো আমি অলকা গাঙ্গুলিকে কিন্তু অলকা ডাকি, আর অলকা আমাকে দাদা ডাকে। তো আমি অলকা ফুল দেওয়া হয়ে গেছে। অলকা, হ্যাঁ, এবার আমি অলকাকে বলবো যদি কিছু বলে। তুমি বল, একটু একটু কিছু বল। আমি দাদার অনেক ছোট, আমি দাদার সম্পর্কে কিছু বলতে তো আমার ভয় লাগছে। আমি তার থেকে সাবধিকে নিয়ে একটা কথা বলি, একটা মজার কথা। অরিন্দম গাঙ্গুলির পরিচালনায় আমরা যখন আমেরিকাতে বঙ্গ সম্মেলন উদ্বোধন হলো, প্রথম শুরু হলো, একদম তখন আমরা গিয়েছিলাম এবং সঙ্গে সাবধি ছিলেন, অনেকেই ছিলেন। তো যাই হোক, আমরা আমেরিকার বিভিন্ন জায়গায় অভিনয় করছি। তারপরেও যেগুলো আমাদের কথা ছিল যেখানে যেখানে করার, কিন্তু এত শোনাও হয়েছিল আমাদের, সেখানে আরো কিছু জায়গা থেকে খবর নিয়ে এসেছে যে আপনাদের আমাদের এখানে করে দিতে হবে। তা আমরা ঠিক আছে দাঁড়িয়ে এইসব করে একদিন সাবুদের সকালবেলা খবর পাচ্ছি, দুপুরবেলা খাবার পরে খবর পাচ্ছি যে সাবুদের গলায় কাঁটা ঢুকেছে। ইলিশ মাছ খাচ্ছিল, কাঁটা ঢুকে গেছে। আমি শুধু ভাবছি যে বাঙাল মহিলাদের তো কখনো গলায় কাঁটা ঢোকে না, এটা আমার জানা আছে, কখনোই বাঙাল মহিলাদের গলায় কাঁটা ঢোকে না। কি ব্যাপার, যে ওখানে একটা ডাক্তারদের একটা ব্যাপার আছে বোধ হয়, যে সবসময় পাওয়া যায় না, এই যায় না। কিন্তু সাবুদিন আশ্রবানরা একজন ডাক্তার, মানে ওখানকার একজন বললেন যে ঠিক আছে আমি দেখছি। বললেন না, আপনি দেখলে হবে না, আমি হাসপাতালে যাবো। বলে হাসপাতালে আমি দেখছি। বলে না না, আমি হাসপাতালে যাবো, যে সাংঘাতিক ভাবে কাঁটা ঢুকেছে। তো ঠিক আছে, অনেক কষ্ট করে ওনারা তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। আমরা যাইনি, আমরা বাড়ি গেছিলাম। তারপরে খানিক্ষণ পরে ফিরে এলো। ফিরে আসার পরে আমি জিজ্ঞেস করলাম তোমার কাঁটা কি করে ঢুকলো, আমার বলো তো, আমার কিন্তু সন্দেহ হচ্ছে কিছু একটা। কি করে কাঁটা? বল ধুর, কাঁটা কোথায় ঢুকেছে? আমেরিকাতে এসেছি, সব জায়গায় ঘুরলাম, হাসপাতালটা দেখবো না। আগেটা কিন্তু হংসরাজের একদম অনুরক্ত ভক্ত, তো সেই কারণে আজকে স্বাগতাকে আমি আমন্ত্রণ জানিয়েছি। ও কাজ সেরে, রেকর্ডিং সেরে চলে এসেছে। আমি ওকে বলবো সামান্য কিছু বক্তব্য যদিও পারে। অনেক ধন্যবাদ অরিন্দমদাকে। খেয়ালি আমার অনেক কালের চোখে। অরিন্দমদার আমি ভক্ত, গানের ভক্ত, অভিনয়ের ভক্ত, কিন্তু আপনাদের খুব মনে হচ্ছে। তার আগে আমার যাদের পাশে বসে আছি তাদের আমার প্রণাম, শ্রদ্ধা যথাস্থানে জানাই। বেনুদা, তুমি আমার প্রথম রেকর্ডিস্ট, তো বহুভাবে জড়িত, কিন্তু হংসরাজের সঙ্গে কি করে আমি জড়িত, আমি অরিন্দমদার থেকে একটুখানি ছোট। হ্যাঁ, এবার আমি তখন যখন হংসরাজ আমরা দেখতে পেলাম, তখন আমার পাড়ায় আমি আমার ছোটদের সঙ্গে মিশতাম। আমার সব ঘুরি ঘুরি বন্ধু বান্ধব নিয়ে আমরা প্রতিদিন হংসরাজ অভিনয় করেছি, প্রতিদিন আমাদের ব্লকের একতলায়। এবং হংসরাজের প্রতিটি গান মুখস্থ, ডায়লগ মুখস্থ। শামু দাদা, বসন্ত দাদা, তারা হচ্ছে আমার ফ্যামিলির লোক হয়ে গেছে, সেটা তো বলার সুযোগ নেই। আমার অগ্রজ এখন নেই, আমার 15 বছরের বড় অগ্রজ, তিনি খুব উৎসাহ দিয়েছেন এবং আমি কম করে 150 বার দেখেছি হংসরাজ। এবং হয়তো আজকেও গিয়ে, এখন তো আমাদের ইউটিউব হয়েছে, আবারও দেখবো। তো হংসরাজ আমার যে সেরিব্রাল সিম্ফনি, সেই সেরিব্রাল সিম্ফনির সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ হংসরাজ। তো সেই জন্যই বলতে পারেন আমি নিজে থেকেই এসেছি, মানে আমার নেমন্তন্ন না করলেও আমি খবর পেলে বোধহয় চলে আসতাম। তো আমি 2 লাইন গাইতে চাই, আপনারা বলেন নর্মালি যে একটু শুনি, তো এবার আমি নিজেই নেমন্তন্ন করলাম, কারণ আমি একটু গাইতে চাই। গানটা করবো, এটা তো দারুণ সরল। এখন আমি শোনাই শহর তারি গোলক ধাঁধায় আধার হলো মন, শহর তারি গোলক ধাঁধায় আধার হলো মন।
মন্দ ভালো রেখে খেলা মন্দ ভালো রেখে খেলা চলছে গীতা সর্বক্ষণ আধার হলো মন শহুর তালি গোলক ধাঁধায় আধার হলো মন। হংসরাজের টিমের মধ্যে সকলের সঙ্গেই আমার বন্ধুত্ব বজায় রয়েছে, কিন্তু যার সঙ্গে আমার সব থেকে বেশি যোগাযোগ, যার সঙ্গে আমার সব থেকে বেশি বন্ধুত্ব রয়েছে, সেটা হচ্ছে শামু। আমরা হংসরাজে যখন আমি অভিনয় করেছি তখন শামু দাদা যেমন হংসরাজের ভীষণ প্রিয় ছিল, তো আজও একইভাবে শামুর সঙ্গে আমার যোগাযোগ একদম অটুট রয়ে গেছে, নিয়মিত। তো আমি শামুকে বলবো কিছু বলবো। অনেক ধন্যবাদ অরিন্দম। আমি প্রথমেই আজকে শালিধান প্রকাশনীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অরিন্দমকেও প্রচুর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে যে বইটা প্রকাশ করেছে সেই বইটি সত্যি আজকের দিনে এর একটা বিরাট গুরুত্ব আছে, এবং এই বইটি আমি একটু আগে ফিরে যাই। 50 বছর আগে যখন শামু দাদা হয়ে আমি এই হংসরাজ প্রজেক্টের মধ্যে ইনভলভ হই, তখন আমি জাস্ট স্কুল পেরিয়ে কলেজ যাত্রা শুরু করেছি, এরকম একটা সময়। তো সেই সময় আমাদের সকলেরই, যারা আমরা প্রধান চরিত্রগুলিতে ছিলাম, প্রত্যেকেরই বয়স কম বেশি একই রকম ছিল। তো সেই জন্য আমরা খুব সহজভাবে বন্ধু হয়ে গিয়েছিলাম, এবং এই শুটিং যে করেছি আমরা পরম আনন্দে এবং ভালোবাসা দিয়ে তখন কাজ করতাম। আমরা মনেই হতো না যে শুটিং করছি, কারণ সবাই সবার বন্ধু। যেদিন শুটিং থাকতো না সেদিনকে বরং মন খারাপ হয়ে যেত। তো এই এবং পরবর্তীকালে আমি মনে হয়েছে আমার যে হংসরাজের মধ্যে এই অভিনয় তো একটা দিক, আর একটা দিক হচ্ছে ডিরেকশন, মিউজিক, এডিটিং, ক্যামেরা, প্রতিটা ডিপার্টমেন্টে এত আন্তরিকভাবে কাজ হয়েছে যে পরবর্তীকালে এই ছবিটি এত যে হিট হয়েছে তার কারণ বোধহয় সেটাই। এবং আমার মনে পড়ছে 50 বছর আগে এই 20 আগস্ট 1976 আমরা কি উৎকণ্ঠায় তখন প্রহর গুনছি। প্রথম শো শুরু হলো উত্তরা পূর্বী উজ্জ্বলাতে। তখন হল তো ফাঁকা, ন্যাচারালি একটা তখন একটা বাউল ওরকম নিয়ে করছে, মানে লোকে বুঝতে পারেনি যে এটা মাইথোলজিক্যাল ছবি না কি ছবি, প্রথমে এরকম ধরনের একটা ভ্রান্তি ছিল। তো শ্রদ্ধেয় অজিত দা আমাদেরকে বলেছিলেন, তোরা কিছু চিন্তা করিস না, তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে আসিস, আমরা একসঙ্গে চা খাবো, জল খাবো, আর প্রহর গুনবো যে ছবিটা কিরকম হচ্ছে তার খবর নিতে। তো আমরা ভয় পেয়ে আমরা অজিতদার বাড়িতে প্রথমে যাইনি, আমরা গিয়েছিলাম আমাদের যে ভিলেন চরিত্র ডনি, সুবীর ঘোষ। সুবীর আজকে আসতে পারেনি কোনো কারণে, তো সুবীরের বাড়িতে আমরা কয়েকজন অপেক্ষা করতে থাকলাম। বসন্ত, আমি, নিরু এবং হংসরাজের সঙ্গে তখন সেই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছিল না, কারণ তখন তো মোবাইল ছিল না। ওর বাড়িতে হয়তো ওরকমই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তো আমরা একটি ছেলেকে পাঠিয়েছিলাম উজ্জ্বলা সিনেমাতে যে কি হয় পাবলিক রিঅ্যাকশন সেটা জানবার জন্য। তো ঠিক 5:30 6টার সময় দৌড়তে দেখলাম চেতলায় ওই ডনির বাড়িতে সে দৌড়ে আসছে এবং হাঁপাতে বলছে, গুরু কি করেছো তোমরা? এই তো মানে কি বলবো, গান, অভিনয়, ডিরেকশন, গল্প, এ তো কোনোটাকে ছেড়ে কোনোটা কথা বলা যাচ্ছে না, এইসবই সুপারহিট হবেই। এবং তখন আমরা মনে সাহস পেলাম এবং আস্তে আস্তে অজিতদার বাড়িতে গেলাম। অজিতদাও সহাস্যে আমাদেরকে অভ্যর্থনা জানালো, বললো দেখ দুদিন যাক, এই ছবি ঠিক হিট হয়ে যাবে। আজ 50 বছর পরে তখন তো জানতাম না যে এই আজকের দিনটা আসবে, এবং স্বয়ং অরিন্দম, যে হংসরাজ রূপী অরিন্দম, সে কলম তুলে নেবে তার এই মধুর স্মৃতি লিপিবদ্ধ করবার জন্য শালিধান প্রকাশনীর মাধ্যমে আজকের এই সাদা কালো স্মৃতি বইটি প্রকাশ হবে। এটা সত্যি সেদিন ভাবতে পারিনি। তো আজকে আমি এটাই চাইবো যে এই বইয়ের পাতায় পাতায় আমাদেরকে আবার সবাই মনে করবে, পড়বে, এবং এইভাবেই আমরা আরো বহুদিন মানুষের মনে বেঁচে থাকবো, জীবিত থাকবো। হংসরাজ চিরজীবী হোক, এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা দুজন, আমরা ভাই বোন,
কিন্তু হংসরাজের টিয়া তো মানে হিরো হিরোইন। এইবারে যখন হংসরাজ রিলিজ করার পর এত জনপ্রিয় হওয়ার পর বোনকে নিয়ে আমি কোথাও যেতাম, তখন আমাকে প্রায় শুনতে হতো, দেখেছো এই বয়স থেকে হংসরাজ মেয়ে নিয়ে ঘুরছে। তো এইরকম তৎকাল থেকে এই আমরা আমাদের ডাক নাম হচ্ছে ঝামু। ঝামু তারপর থেকে যে কোনো কারণেই হোক, যেখানে আজও 50 বছর পরেও আজও অকারণে দাদা 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 করে ডাকে, যাতে কেউ যাতে ভুলটা না হচ্ছে। তো সেই কারণে আজকে ও কি বলে একটু শুনি। 50 বছরের অনুষ্ঠানে প্রথমত ক্রিয়া চরিত্রে অভিনয় করে আমি যাকে এখানে উপস্থিত থাকতে পেরেছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর সবচেয়ে ধন্য মনে করেছি আমার বাদিকে যারা বসে আছেন, সাবিত্রী মাসি চলে গেলেন, তাদের সামনে এইভাবে ক্রিয়া বলে আমার পরিচয় দেওয়া, এটাও আমার একটা বিরাট গর্ব অনুভব করছি। আমি হংসরাজ করেছি ঠিকই, কিন্তু হংসরাজ করার পর যখন আমি সেই চোখ অভিনয় করি একটা সিনেমায়, মৌহা রায়চৌধুরী ছোটবেলায় করেছিলাম, সেখানে সাবিত্রী মাসি মা করেছিলেন, এবং সাবিত্রী মাসি ওইটা দেখার পর আমাকে সাথে সাথে বললেন যে ঝামু তুই একটা কাজ কর, তুই বিন্দুর ছেলে কর। এবং এখানে অলকা মাসিও আছেন। আমি ওই বিন্দুর ছেলেতে, সাবিত্রী মাসি একটা গ্রুপ ছিল প্রতীক বলে, ওই বিন্দুর ছেলেতে আমি ছেলের পাঠ করতাম অমূল্য, এবং বহু গল্প ওখানে আমি করেছি। এবং আজকে ওনাদের সামনে আজকে আমি ক্রিয়া হয়ে 50 বছর এটা মানে উপলক্ষে থাকতে পারছি, এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এই এবারে নীরু কোথায়? নীরু কোথায়? সে কোথায়? সে পালিয়েছে কোথায়? একটু একটু আমাদের 50টা বছর কেটে গেল, সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের নিয়ে এই বইটা লেখা। হ্যাঁ, আর আমি অংশগ্রহণ করতে গেলে আর একটা ব্যাপার, যে ছবি যে বইটা বেশ তার সবার দিকে ছবিটা আমার তোলা এবং আমার বন্ধুদের ছবিও আমরা মিলে তুলেছি। সেই জন্য কেন আর এই ভালোবাসা হইলে অনির্বাণ জন্য এই কারণে এই ছবিটা সবাই করুক, বইটা পড়ুক এবং সবার জন্য ভালো লাগে। ধন্যবাদ। আমাদের এই সম্পর্কটা কিন্তু 50 বছর ধরে, তারও আগে থেকে, কারণ হংসরাজের শুটিং শুরু হয়েছিল 1974 সাল থেকে। তো এই 1974 সাল থেকে এই বন্ধুত্ব আমাদের শুরু হয়, এবং শুটিং এর পর আমাদের বাড়িতে ছিল একটা জমজমাটি আড্ডা, আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন। তো সেই হংসরাজের যে সেই বিখ্যাত গান টিয়া 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 আওয়াজ করা যায় থাকে, সেই যে গানটা গান লিপেছিল সেই নুপুর আজকে এখানে উপস্থিত। আমি নুপুরকে বলবো দু এক কথা বলতে। তার আগে প্রথম ছবি হংসরাজে আমার বাবার বন্ধু ছিল অজিত জানবি। অজিতটা তো আমাকে এখানে নিয়ে এসেছে, আমি কিচ্ছু জানতাম না, কিছু জানি না, কিন্তু অজিতটা তো আমার যে জায়গাটা দিয়ে গেল, অনেক আশীর্বাদ, হয়তো আগের জন্মে খুব ভালো কিছু করেছিলাম তাই পেয়েছিলাম। তাই এই যে হংসরাজ করে যে আমার এই জিনিসটা হবে আমি ভাবতেও পারিনি। তারপরে অরিন্দম দা, সামদা, নীরুদা, ওরা আমাকে আবার খুঁজে বের করেছে। আমি অনেক দূরে চলে গেছিলাম, আমার কোনোই আমার মানে কি বলবো, অভিনয়ের কিছু আমি জানি না। আমাকে অজিত কাকুই সব করিয়েছে। অজিত গাঙ্গুলির অনেকগুলো ছবিতে তারপরে আমি কাজ করেছি, ছোট ছোট কাজ, কিন্তু আমার বাবা মার আশীর্বাদ আর অজিত গাঙ্গুলির আশীর্বাদে আমি আগে জায়গাটা পেয়েছি। হংসরাজ আমাকে অনেক দূরে নিয়ে গেল। আমি মাত্র থাকবো না, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, ওরা সবাই দেখবে, এটাই আমার কাছে অনেক বড়। আজকের অনুষ্ঠানে আমার একটাই কথা বলার, ও যে বই লিখেছে এটা ওর 50 বছরের হংসরাজের যে অভিযাত্রা, সেকে কেন্দ্র করে যে সমস্ত স্মৃতিকথা এসেছে সেইটা লিখেছে। আমি অনুরোধ করবো ওকে যে ওর অভিনয় জীবন, গানের জীবন, স্টেজের জীবন, পর্দার জীবন এবং সব মিলিয়ে যে একটা দীর্ঘ অভিযাত্রা, এটা যেন ও সত্যি ধৈর্য ধরে বসে লেখে, এবং আগামী দিনে যারা চলচ্চিত্র নিয়ে, অভিনয়ের জীবন নিয়ে, অভিনেতাদের জীবন নিয়ে রিসার্চ করবেন, ভাববেন, চিন্তা করবেন, তাদের কাছে যেন সেটা একটা খোরাক হয়ে ওঠে, বিশাল একটা ভান্ডার হয়ে ওঠে। 50 বছর পূর্তি হিসেবে 50 বছর মুক্তি মানে রিলিজ ডেট থেকে 50 বছর পেরিয়ে এসে এটা তারা লিখেছে। এবং
এটা সত্যি একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু শুভদার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অরিন্দমের শুধুমাত্র হংসরাজ নয়, কারণ তার হংসরাজের বহু আগের থেকে সে অভিনয় করছে। আর হংসরাজ হচ্ছে প্রথম যেখানে সুপার পরিচিতিটা হয়েছে। তার আগে থেকেই সে অভিনয় করছে এবং তার পুরো অভিনয় যে ধারাটা সেইটা পুরোটাই যদি নিয়ে দেখে, প্লাস মঞ্চ, প্লাস তার গান এবং প্রত্যেক জিনিস দিয়ে, কারণ আমি জানি না বইটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু পড়ার মতো। কিন্তু অরিন্দম নিজে এমন একজন লোক যার কথা বলতে গেলে আমার মনে হয় যে হয়তো একটু বাড়াবাড়ি করে ফেললো, কিন্তু তবুও আমার মনে হয় যে ওর এতগুলো গুণ, ইন্টারন্যাশনাল পরিচিতি হয়তো সেভাবে নেই, কিন্তু হি ইজ নো লেস দ্যান চার্লি চ্যাপলিন। কারণ বিদেশে হয়তো তাকে জানে না, সেই লোকটা স্ক্রিপ্ট লেখে, সেই লোকটা পরিচালনা করে, সেই লোকটা অভিনয় করে, সেই লোকটা সুরকার, নিজে গান গায়, আমি জানি আরো অনেক কিছু করে। এখন তো দেখছি সে লেখক, কাজেই নাটকের মাঝে মধ্যে লিখেছে। কাজেই এতটা গুণ যার মধ্যে আছে, তার সঙ্গে আমি যুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করছি যে ভবিষ্যতে অরিন্দমের সঙ্গে আরো কাজ করার সুযোগ পাবো। অনেক অনেক ধন্যবাদ। হংসরাজ সম্বন্ধে একটাই কথা বলবো, যতবার দেখি একই রকম লাগে, যতবার দেখি আনন্দ লাগে। মন যতই খারাপ লাগুক, হংসরাজ দেখলেই মনটা ভালো হয়ে যায়। এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে মরতে চললাম, এখনো কিন্তু ওই জনি যে দিলেন তাকে দেখলে মনে হয় মানি, এবং সবাইকে সামদাদাকে দেখে মনে হয় কি ভালো, এখনো মনে হয় আমাদের বেচারার মনে হয়। এই যে মনে হওয়াটা ছোটবেলাতেও এখনো হয়। এবং সত্যি কথা বলতে কি, হংসরাজ আমার কাছে একটা আলাদা মানুষ, এ নয়, হংসরাজ হংসরাজ, সে একটা আলাদা এন্টিটি, আলাদা মানুষ, তার নাম একটা হংসরাজ এসে। সুতরাং সেই হংসরাজকে আমি ভীষণই পছন্দ করি এবং আপনাদের সবার মতন আমি হংসরাজের ফ্যান। নমস্কার। আজকে বাপির শিল্পী জীবনের 60 বছরের এই বছর, আর হংসরাজের 50 বছর, তাই তো? হংসরাজ আমি যখন দেখেছিলাম আমি প্রচন্ড ভাবে ভাবছিলাম যে একটাই জিনিস হংসরাজের সময় আমার মাথায় চলছিল, যে বিবেকানন্দ পার্কের একটা পোর্শনের শুটিং হয়েছিল, আমি খালি বলতাম আচ্ছা এটা বিবেকানন্দ পার্ক, আচ্ছা এটা এক্সপ্লেনেড, আচ্ছা এটা ধর্মতলা। আর গানগুলো নিয়ে আমি অবসেস ছিলাম। আর ছোটবেলায় বাপির একটা টেপ ছিল, বলো কোনটা, লাল কমল নীলকমল। লাল কমল নীলকমলে, হ্যাঁ, তো ঠাকুমার ঝুলি লাল কমল নীলকমলে বাপি নীলকমলের ভূমিকা করেছিলেন। সেটা আমি অনেক অনেক বছর পর জেনেছি। ছোটবেলায় আমি গান খেতাম আর লাল কমল নীলকমল শুনতাম, আর সেই মানুষের সাথে এখন আমি থাকছি, শিখছি। এর মধ্যে বড় পাওয়া আমার কাছে কিছু নেই। আর এইটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করবো। অনেক ধন্যবাদ। আমার বাবার কাছ থেকে আমার পিসেমশাই, তারা হাতে ধরে আমাকে অভিনয় শিখিয়েছে। তাই যতটুকু যা করতে পেরেছি তার কৃতিত্ব এনাদের এবং চারবাকের। এবং আজকে অরিন্দম কাকুর এই অরিন্দম পিসেমশাই এই বইটা লঞ্চ হচ্ছে এবং সেখানে আসতে পেরে আমি যে কি আনন্দ পেয়েছি, কারণ এইটা আমার মনে হয় বাংলা ছবির ইতিহাসের একটা স্মরণীয় দিন আজকের দিনটা। এবং এখানে হংসরাজের মতো ছবির 50 বছর উদযাপন হচ্ছে এবং সেখানে আরতি মুখোপাধ্যায় ফোনে গান গাইছেন, আমি সেটা এখানে বসে শুনছি। এইটা যে একটা কি জিনিস দেখে ফেললাম বা শুনে ফেললাম, এইটা বলে বোঝানো খুব মুশকিল। তাই এটা আমার সৌভাগ্য যে আজকে আমি এখানে, এবং সকলের মধ্যেই আমারও অনুরোধ রইল তোমার কাছে, প্লিজ প্লিজ তোমার অভিনয় জীবন, এই যে 60 বছরের অভিনয় জীবন, সেটা নিয়ে আরো লিখো। আরো আমার মনে হয় যে বাংলা ছবির ইতিহাস নিয়ে খুবই কম বই আছে। আমি যেহেতু সিনেমা নিয়ে পড়াশোনা করেছি, আমার যখনই সুযোগ পেয়েছি হিন্দি ছবি, ইংরেজি ছবি, বিদেশি ছবি নিয়ে অনেক বই পেয়েছি। বাংলা ছবি নিয়েও বই আছে, অনেক বই আছে, কিন্তু কম সেই তুলনায়। তাই তুমি যদি লেখো তাহলে আমার মনে হয় আমার মতো আরো যারা ফিল্ম স্টুডেন্ট রয়েছেন বা যারা বাংলা ছবির ইতিহাস নিয়ে জানতে ইচ্ছুক, তাদের জন্য এইটা একেবারে শোনার খুবই। চোখ
এই চোখ দুটি দিয়া ও যে মাতাল করা বাঁশির সুরে মন নিল কাহারিয়া আমি কি হেরিলাম এ চোখ দুটি দিয়া গো এ চোখ দুটি দিয়া কাজল কালো হরিণ চোখে হলো সর্বনাশ এখন এ গানে ডুব দিতেই হবে পুরতে মনে দাস আমি সাঁতার জেনেও মরব জানি হাবুডুব খাইয়া মাতাল করা বাঁশির সুরে মন নিল কাহারিয়া আমি কি হেরিলাম এই চোখ দুটি দিয়া চোখ দুটি। অনেক ধন্যবাদ আপনারা যারা আগে আসেন, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন প্রকাশনের প্রত্যেককে। আর ধন্যবাদ প্রাপ্য আমার দুই সহযোগী সৌরভ পাল এবং দেবিনা চ্যাটার্জিকে, তাদেরকেও অনেক ধন্যবাদ। কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ, তারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে সাংঘাতিক সহযোগিতা করেছেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত থাক। শুভরাত্রি।